আজ আপনি শুনবেন অংশুলা ব্যানার্জির কাহিনী দহন ঘ্রাণ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পটি আমরা নিয়েছি পলান্ন প্রকাশনীর গল্প মেলা 2020 বইটি থেকে। লেখিকা অংশুলা ব্যানার্জির নিবাস নদিয়া জেলার রানাঘাটে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে BEd করেন তিনি। বিভিন্ন পত্রিকা এবং সংকলনে তার গল্প প্রকাশিত হয়েছে। ভৌতিক, অলৌকিক, সামাজিক সমস্ত ধারার গল্প লিখতেই পছন্দ করেন তিনি। প্রথম মুদ্রিত গল্প দেব সাহিত্য কুটির পরিচালিত পত্রিকা শুকতারাতে। রেডিও মিলন 90.4 FM এর পক্ষ থেকে লেখিকা অংশুলা ব্যানার্জিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। মায়ের চরিত্রে দেবরূপা, পিসির ভূমিকায় রীতি, প্রতুল মামার চরিত্রে দীপক, ঠাকুমা এবং শ্রীতমার চরিত্রে সঙ্গীতা, বৌদির চরিত্রে শ্রোতা, অনুভবের ভূমিকায় অপূর্ব এবং অন্যান্য চরিত্রে সায়ন। গল্প পাঠে অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে অংশুলা ব্যানার্জির কাহিনী দহন ঘ্রাণ। পোড়া মাংসের গন্ধটা নাকে এসে ঝাপটা মারতেই অনুভব থমকে দাঁড়িয়ে পড়ল। গন্ধটা আস্তে আস্তে ওর চেতনাকে আচ্ছন্ন করে দিচ্ছে। মাথার মধ্যে অদ্ভুত একটা শান্তি নেমে এলো। সেই কবে থেকে শুরু হওয়া মাথা যন্ত্রণাটা হঠাৎ যেন থেমে গেল। ঘরের ভেতরে পুড়ে কালো হয়ে যাওয়া প্রতুল মামার দেহটা পড়ে রয়েছে। গ্রামের লোকজন, পুলিশ সবাই এসে গেছে। অনুভব আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। প্রচণ্ড ক্লান্ত লাগছে ওর। আম কাঁঠালের ছায়া ঘেরা রাস্তা দিয়ে ধীর ক্লান্ত পায়ে ও হাঁটতে লাগলো। ওর মাও হয়তো এই রাস্তা দিয়ে কতবার হেঁটেছে। ছোটবেলায় হয়তো কত ছুটোছুটি করেছে, খেলাধুলো করেছে। অবসন্ন দেহে একটা গাছের তলায় বসে পড়ল অনুভব। মায়ের কথা মনে হতেই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বুকের ভেতরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। খুব ছোটবেলায়, প্রায় 8-9 বছর বয়সে মাকে হারিয়েছিল ও। জ্ঞান হওয়া থেকেই দেখেছে বাবা বাড়িতে থাকে না, চাকরির জন্যে অনেক দূরে থাকত। মাসে 2-3 দিনের জন্য আসতো, তাই মাই ছিল ওর সবকিছু। মা সারাদিন প্রচুর পরিশ্রম করত, কিন্তু তাও বাড়ির কেউই সন্তুষ্ট হতো না। তার মায়ের গায়ের রং ছিল কালো। ওই কারণেই দাদু ঠাকুমা কেউই পছন্দ করত না মাকে। ঠাকুমা উঠতে বসতে মাকে কথা শোনাতো। অনুভবের এখনো মনে আছে, একদিন রান্নায় নুন বা মিষ্টি কি যেন কম হয়েছিল। ঠাকুমা সেদিন চিৎকার করে বাড়ি মাথায় করেছিল। বাপের বাড়ি থেকে কিছুই শেখনি নাকি? তোমার বাবা তো 4টি টাকা দিয়ে এই কালো ভূতের মতো মেয়েকে আমাদের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। যদি আমার এমন কালো মেয়ে থাকতো না, আমি গলায় কলসি বেঁধে পুকুরে ডুব দিতুম। অনুভব বড় হয়ে শুনেছিল যে তার মামা দাদু মায়ের বিয়ের সময় অনেক যৌতুক দিয়েছিলেন, তাই জন্যই তার মায়ের সাথে বাবার বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে মায়ের একমাত্র ভরসার জায়গা ছিল তার ননদ, অর্থাৎ অনুভবের পিসি। আয়নার সামনে মা একটু সাজতে বসলেই ঠাকুমা চিৎকার করে উঠত, বলি, বৌমা, অত আয়নার সামনে বসে সাজগোজ না করে কাজগুলোও তো সারলে পারো। ঘন্টার পর ঘন্টা রূপচর্চা করলেও তোমার ওই কালো রং ফর্সা হবে না, বুঝলে? অনুভব ওর মাকে নীরবে কাঁদতে দেখেছে। ছোট্ট অনুভবের কিন্তু মায়ের থেকে প্রিয় আর কেউ ছিল না। ওর কাছে ওর মাই ছিল সব থেকে সুন্দরী। মা যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিত, লাল টিপ পড়ত, কি অপূর্ব লাগতো মাকে। ওর খুব রাগ হতো ঠাকুমার ওপরে। ওর বেশ মনে আছে, প্রতিবারই যখন বাবা বাড়িতে আসতো, ওর মা বাবাকে বলতো, শোনো, তুমি আর বাইরে যেও না, এখানেই কাজ করো। এত দূরে দূরে থাকতে ভালো লাগে না। সারাদিন বাদে
দুটো মনের কথা বলার মানুষও পাই না। ওখানে পড়ে আছি বলেই তো এতগুলো টাকা মাইনে পাচ্ছি নাকি? এখানে কে আমাকে অত টাকা মাইনে দেবে? এখানে যা মাইনে পাবে ওতেই চলে যাবে আমাদের। আমি না হয় এখানে ছোটদের স্কুলগুলোতে কাজের চেষ্টা করব। তুমি আর অত দূরে যেও না, ছেলেটাও তো বাবাকে পায় না। তোমাকে কাজ দেওয়ার জন্য লোকে যেন বসে আছে। ছাড়ো তো, বেশি জ্বালিও না। আর তাছাড়া বাড়িতে এসে লাভটাই বা কি? সারাদিন মা বাবার মধ্যে টুকটাক অশান্তি লেগেই আছে তোমাকে নিয়ে। ওসব আমার আর ভালো লাগে না। তাতে আমার কি দোষ বলো? আমি যে কালো তা তো তোমরা আগে থেকেই জানতে। তবে বিয়ে করেছিলে কেন? মাকে তো একটু বোঝাতেও পারো। উনি উঠতে বসতে আমাকে এত কথা শোনান, আমার আর ভালো লাগে না। আমি পারবো না মাকে বলতে। কথাগুলো মনে হতেই চোখ দুটো জলে ভরে গেল অনুভবের। এরপর পিসিরও বিয়ে হয়ে গেল। মাকে বোঝার একমাত্র মানুষটা চলে যেতে মা বড্ড একা হয়ে পড়ল। এর কিছুদিন পরেই হঠাৎ করে মায়ের সাথে দেখা হলো প্রতুল চৌধুরীর, মায়ের বাপের বাড়ির গ্রামের লোক। সম্প্রতি অনুভবদের শহরেরই অন্য প্রান্তে মস্ত একটা বাড়ি বানিয়েছেন। অনুভব প্রতুল মামা বলেই ডাকত। উনি একদিন বাড়িতেও এলেন। দাদু ঠাকুমার সাথে আলাপ হলো। এমনিতে দাদু ঠাকুমা ওর মায়ের বাপের বাড়ির সাথে সম্পর্ক আছে এমন সব জিনিসকেই অপছন্দ করত, কিন্তু প্রতুল মামা সম্ভবত রাজনৈতিকভাবে বেশ সক্রিয় ব্যক্তি বলেই দাদু ঠাকুমা ওনাকে তেল দিয়ে চলত। বিকেলের দিকে অনুভব খেলতে যেত, ঠাকুমা যেত কীর্তন শুনতে, আর দাদু পার্কে একটু হাঁটাহাঁটি করতে। ঠিক ওই সময়ই আসতেন প্রতুল মামা। কোনো দিন খেলা থেকে ফিরে এসেও অনুভবের দেখা হতো মামার সঙ্গে। মায়ের সাথে গল্প করতেন। মাকে বেশ হাসি খুশি লাগত। অনুভবের প্রতুল মামাকে খুব ভালো লাগত। একদিন প্রতুল মামা চলে যাওয়ার পর ঠাকুমা মাকে অনেক খারাপ কথা বলেছিল। তখনও বোঝেনি, কিন্তু বড় হয়ে বুঝতে পেরেছিল। সেদিন মায়ের চরিত্র নিয়ে অনেক খারাপ কথা বলেছিল ঠাকুমা। বাড়িতে পিসিও এসেছিল সেদিন। পিসির সাথে অনেক রাত পর্যন্ত মায়ের কথা হয়েছিল। ওর হাসি খুশি থাকা ছটফটে পিসিকে কেমন গম্ভীর দেখাচ্ছিল। এরকমই একদিন খেলাধুলো করে বাড়ি ফিরছিল অনুভব। বাড়ি ঢোকার মুখে দেখা হয়েছিল প্রতুল মামার সাথে। অন্য দিনের মতো ওকে দেখে প্রতুল মামা সেদিন আদর করা তো দূরের কথা, বরং হনহন করে বেরিয়ে গিয়েছিলেন। অনুভব বাড়িতে ঢুকে দেখেছিল ওর মা বিছানার উপর উপুড় হয়ে শুয়ে কাঁদছে। ও দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে, কত কথা জিজ্ঞাসা করে, কিন্তু মা কিচ্ছু বলেনি, শুধু ওকে জড়িয়ে ধরে কেঁদে গেছে। অনুভবের মনে আছে সেদিন রাতেও মা পিসির সাথে অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলেছিল, আর তখনও মায়ের দু চোখ দিয়ে জল ঝরছিল। সেদিন অনেক রাতে মায়ের স্পর্শে ঘুম ভেঙে গেছিল অনুভবের। মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিল অনুভব। কিন্তু হায়, সে জানত না যে ওই রাতের পর আর কোনো রাতেই ও শান্তিতে ঘুমোতে পারবে না। পরের দিন বিকেলে অনুভব খেলার মাঠে ছিল। ওদের পাড়ার সমীর হঠাৎ ছুটতে ছুটতে এসে বলল, অনুভব তুই একবার শিগগিরই বাড়িতে যা, তোদের বাড়িতে কি যেন একটা হয়েছে, তাড়াতাড়ি যা। কি হয়েছে রে? আমি কিছু জানি না, তুই দৌড়ে যা এখনই একবার। প্রাণপণে ছুটতে ছুটতে বাড়ি এসেছিল অনুভব। আসার পথে দেখতে পায় একটা অ্যাম্বুলেন্স ওর পাশ দিয়ে দ্রুত বেগে ছুটে গেল। ও যখন বাড়ি পৌঁছল তখন ওদের বাড়ির সামনে প্রচন্ড ভিড়। আশেপাশের বাড়ির সবাই আছে। ওকে দেখে কয়েকজন ডুকরে কেঁদে উঠল। বাড়ির ভেতর ঢুকতেই একটা পোড়া গন্ধ এসে নাকে ঝাপটা মারল ওর। বাইরের ঘরে প্রতুল মামা দাঁড়িয়ে, আর ঠাকুমা মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কি হয়েছে? হায় রে ভাগ্নে, কি সাংঘাতিক ক্ষতি হয়ে গেল তো। ওরে তোর মার যে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে রে। কি হয়েছে মায়ের? কোথায় আমার মা কোথায়? তোর মা গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ক্লাস 4-এ পড়া অনুভবের মাথায় কিছুতেই ঢুকছিল না যে কেন ওর মা নিজের গায়ে আগুন লাগাবে। মার তো কষ্ট হবে তাহলে।
কোথায়? এবার ঠাকুমা ওকে বুকে টেনে নিল। তোর মাকে হাসপাতালে নিয়ে গেছে দাদু ভাই। তোর মায়ের শরীর খুব বাজেভাবে পুড়ে গেছে রে। অনুভব ঘটনার গুরুত্বটা পুরোপুরি না হলেও কিছুটা বুঝতে পেরেছিল, আর অবাক হয়ে দেখছিল ওর ঠাকুমা ওর মায়ের কথা ভেবে জীবনে প্রথমবারের জন্য চোখের জল ফেলছে। হাসপাতালে গেলেও মায়ের কাছে যেতে পারেনি অনুভব। খুব কান্নাকাটি করছিল। পিসিও ওকে সামলাতে পারছিল না। একদিন পরেই বাবাও পৌঁছে গেছিল। ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল বাবাকে। 3 দিন জমে মানুষে টানাটানির পর সবার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। সবাই ভীষণ কাঁদছিল, কিন্তু অনুভবের কান্না পায়নি। ও যেন পাথর হয়ে গেছিল। ওর চোখের সব জল যেন শুকিয়ে গেছে। মা মারা যাওয়ার পর অনেক প্রশ্ন উঠেছিল। পুলিশ তদন্তও হয়েছিল। প্রতুল মামার হাত দুটো কিছুটা পুড়েছিল। তিনি বলেছিলেন, ওর মাকে বাঁচাতে গিয়ে হাতটা পুড়ে গেছে। সদর দরজা খোলা পেয়ে আমি বাড়িতে ঢুকেই দেখি ওর মা গায়ে আগুন দিয়েছে। সেদিন ওর ঠাকুমা কীর্তন শুনতে যাননি, পাশের বাড়িতে গেছিলেন গল্প করতে। আমার চিৎকারেই সব পাড়ার লোক আর ওর ঠাকুমাও দৌড়ে এসেছিলেন বাড়িতে। আরো অনেক প্রশ্নই উঠেছিল, কিন্তু তার উত্তর আর পাওয়া যায়নি। প্রতুল মামার রাজনৈতিক প্রভাবটা খুব ভালোই ছিল। সব তদন্ত 2 দিন পরেই বন্ধ হয়ে গেল। বছর ঘুরতে না ঘুরতেই আত্মীয়দের পরামর্শে ওর বাবা আবার বিয়ে করল। কারণ অনুভব অনেক ছোট, তাই ওকে মানুষ করার জন্য একজন মা চাই। কিন্তু অনুভবের জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। কিছুই আর তেমন ভালো লাগতো না ওর। পোড়া চামড়া, পোড়া মাংসের গন্ধটা নাকে লেগে থাকতো সব সময়। অনুভবের সৎমা বেশ ভালোই ছিল। ওকে যে ভীষণ ভালোবাসতো তা নয়, কিন্তু কখনো খারাপ ব্যবহারও করেননি। অনুভবের মনে আছে, নতুন মা আসার পর একদিন অনুভবকে পাশে নিয়ে শুয়েছিল, কিন্তু ওর নিজের মায়ের গা থেকে যেমন একটা মিষ্টি গন্ধ পেত, সেটা নতুন মায়ের গা থেকে পায়নি। আর কোনোদিন নতুন মায়ের পাশে শোয়নি অনুভব। কোনোদিনই মায়ের জায়গায় বসাতে পারেনি তাকে। বাবাও ফিরে এসেছিল বাড়িতে। কাছাকাছি একটা চাকরি করা শুরু করেছিল। ড্রিঙ্ক করাও শুরু করেছিল বেহিসেবিভাবে। তাই নিয়ে বাড়িতে অশান্তিও লেগেই থাকত। অনুভব হঠাৎ করেই যেন অনেক বড় হয়ে গেল। ওর জীবনের সব হিসেব ওলটপালট হয়ে গেছিল। স্কুল, পড়াশুনো, খেলাধুলো সবই চলছিল, কিন্তু জীবনের ছন্দটা যেন হারিয়ে গেছে। ও যখন ক্লাস 12-এ পড়ে, তখন ওর পিসির ক্যান্সার ধরা পড়ল। শেষ পর্যায়ে অনুভব বুঝতে পেরেছিল মায়ের পরে আবারও সবথেকে বড় ভরসার জায়গাটা হারিয়ে যেতে চলেছে। পিসি ওকে ডেকে পাঠিয়েছিল একদিন। অনুভব গিয়ে দেখেছিল কিভাবে বিছানার সাথে মিশে গেছে মানুষটা। ওর খুব কষ্ট হয়েছিল দেখে, কিন্তু চোখে জল আসেনি একটুও। তারপর পিসি আর মাত্র কয়েকদিনই বেঁচে ছিল, কিন্তু পিসির মৃত্যুশয্যায় বলে যাওয়া কথাগুলো অনুভবের জীবনের উদ্দেশ্যটাই বদলে দেয়। পিসি মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই অনুভবের হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরোলো। মোটামুটি রেজাল্ট হয়েছিল। কলেজে ভর্তি হতে বেশ সমস্যা হচ্ছিল। বাবা বলেছিল, আরে তোর প্রতুল মামা তো এখন আমাদের শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তার সাথে একবার যোগাযোগ করে দেখ না, যদি কোথাও একটা অ্যাডমিশনের ব্যবস্থা করে দিতে পারে। আরে অনুভব যে কত বড় হয়ে গেছিস, কি ব্যাপার বল? এইচএস এর নাম্বারটা ভালো হয়নি, কলেজে অ্যাডমিশন হচ্ছে না। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা মামা, তুমি তো আর আমাদের বাড়ি যাওই না। আর কি বলবো ভাগ্নে, সেই ঘটনার পর থেকে আর তোদের বাড়ি যেতে পারি না। তোর মাকে আমি ভালোবাসতাম সেই অবিবাহিত বয়স থেকেই, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। তোর মা যে কেন গায়ে আগুন দিল কে জানে। আমার কাছে ওই ঘটনাটা এখনো একটা রহস্য। অনুভব চুপ করে দেখছিল প্রতুল মামাকে, আর শুনছিল সব কথা। প্রতুল মামার সুপারিশে ও কলেজে ভর্তি হয়ে গেল। মানুষজনের সংস্পর্শ এড়িয়ে চলা অনুভব
হঠাৎ করেই কলেজে উঠে যেন রাজনীতির একনিষ্ঠ শিষ্য হয়ে গেল। আর তার গুরু হলেন প্রতুল চৌধুরী। কলেজের বাইরেই বেশিরভাগ সময়টা তার কাটত প্রতুল মামার নানান রকমের কাজ করে দেওয়ার জন্য। এই সব করতে করতেই ইলেকট্রিকের কাজটাও ভালোই শিখে গেছিল অনুভব। ভোটের আগে প্রতুল মামার জন্য দিন রাত এক করে দিত অনুভব। আর এভাবেই হয়ে উঠেছিল প্রতুল মামার সব থেকে বিশ্বস্ত ও কাছের মানুষ। প্রতুল মামা নিজের গ্রামের বাড়িতে খুব কম থাকতেন। সেবারে কোনো একটা বিশেষ কাজে গেছিলেন গ্রামের বাড়িতে। নিজের বউ ছেলে মেয়েকে কোনোদিনই কোনো গুরুত্ব দিতেন না তিনি। গ্রামের শেষ প্রান্তে প্রতুল মামার প্রায় 15 বিঘা জমি ছিল। তাতে আম কাঁঠালের কিছু গাছও ছিল। ওইখানেই একটা বাড়ি বানিয়েছিলেন তিনি। উনি ওটাকে নিজের বাগান বাড়ি বলতেন এবং গ্রামে এলে ওখানেই উঠতেন। তারপর নিজের বন্ধুবান্ধবদের নিয়ে পানের আসর বসাতেন। তার পৈতৃক বাড়িটা ছিল অনুভবের মামার বাড়ির পাশেই। সেখানেই তার পরিবার থাকত। এলাকার ছেলে ছোকরাদের ভেতর প্রতুল মামা কেবলমাত্র তার রাজনৈতিক পরিচয়ের জন্য খুব জনপ্রিয় ছিলেন। মহালয়া উপলক্ষে তিনি একটা পিকনিকের আয়োজন করেছিলেন, দলের কিছু লোক আর এলাকার ছেলে ছোকরাদের নিয়ে। অনুভবেরও নিমন্ত্রণ ছিল সেখানে। ও পিকনিকের কয়েকদিন আগেই পৌঁছে গেছিল ওর মামার বাড়িতে। প্রতুল মামার বাগান বাড়িটা বেশ পুরনো। ভালোভাবে ইলেকট্রিসিটির কানেকশন ছিল না। পিকনিকের আগের দিন অনুভব নিজেই বলল ও সব কানেকশন ঠিক করে দেবে। পিকনিকের দিন হই হুল্লোড় ভালোই চলল। সন্ধে থেকে বসেছিল কাছের মানুষদের নিয়ে পানের আসর। রাত বাড়ছে দেখে অনুভব নিজেই দায়িত্ব নিয়ে সবাইকে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করল। অনুভবের সাথে অবশ্য গ্রামের আরো 2 ছেলে ছিল। ওরা তখন নেশার ঘোরে বেহুশ প্রতুল মামাকে ধরে ধরে শোয়ার ঘরে নিয়ে যাচ্ছিল। ওদের একজন অনুভবকে বলল প্রতুল মামার রাতের খাবারটা গুছিয়ে দিতে। অনুভব বাধ্য ছেলের মতো আদেশ পালন করল। সেই সঙ্গে খুব প্রয়োজনীয় আরো একটা কাজ সেরে নিল খুব সাবধানে। সেদিন মামা বাড়িতে ফিরে বিশেষ কিছু খেতে পারিনিও। তাড়াতাড়ি শুয়ে পড়লেও চোখে ঘুম এলো না। প্রচন্ড একটা উত্তেজনায় ওর স্নায়ুগুলো সজাগ হয়ে আছে, আর সেই সাথে প্রচন্ড মাথা যন্ত্রণা। ভোরের দিকে চিৎকার চেঁচামেচি কানে আসায় ঘুমটা ভেঙে গেল ওর। হঠাৎ ওর ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো। ওর মামাতো দাদা ওর ডাকনাম ধরে ডাকছে আর দরজায় ধাক্কা দিচ্ছে। দরজাটা খোল শিগগির। চোখ মুছতে মুছতে দরজা খুলল অনুভব। কি হয়েছে দাদা? আরে প্রতুল মামার বাগান বাড়িতে আগুন লেগেছে, শিগগির চল। কি? অনুভব এতটাই চমকে উঠল ওর মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। দাদা ওর হাত ধরে টেনে এনে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিল। ওরা যখন সেখানে পৌঁছল তখন বাড়িটা আগুনের লেলিহান শিখার কাছে আত্মসমর্পণ করেছে। ভেতর থেকে গলগল করে অফুরন্ত কালো ধোঁয়া বেরিয়ে আসছে। বাড়ির অবস্থা দেখে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে আগুন জ্বলেছে। বাড়িটা গ্রামের প্রান্তে হওয়ায় বিষয়টা চট করে চোখে পড়েনি মানুষের। গ্রামের একজন ভোরের বাস ধরবে বলে ওই পথ দিয়ে যাচ্ছিল, সেই ঘটনাটা দেখে সবাইকে খবর দেয়। মানুষের জীবনে যদি বিশেষ কোনো লক্ষ্য থাকে তাহলে সেই লক্ষ্য পূরণের পরে মানুষ হয় খুব ক্লান্ত হয়ে পড়ে, না হলে আবার প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে যায়। অনুভব খুব ক্লান্ত হয়ে পড়ল। এত বড় একটা যুদ্ধ শেষ হলো, ও জিতেছে, কিন্তু আজ মাও নেই, পিসিও নেই। সেদিন মারা যাওয়ার আগে ভাগ্যিস পিসিওকে কথাগুলো জানিয়ে গেছিল। শোন বাবা, আজ তোকে যে কথাগুলো বলবো সেগুলো বোঝার বয়স হয়তো এখনো তোর হয়নি, কিন্তু আমি তো আর বেশি দিন নেই রে। আর এই কথাগুলো আমি ছাড়া অন্য কেউ জানে না। তোর মা আমার খুব ভালো বন্ধু ছিল। ওর সব কথা জানতাম আমি। তোর মা খুব একা ছিল জানিস, তার উপর সারাদিন ওই গায়ের কালো রঙের জন্য গঞ্জনা। তোর বাবাও কখনো তোর মায়ের পাশে থাকেনি। তোর মায়ের কালো রঙের যে একটা
অসম্ভব আকর্ষণ ছিল তা তোর বাবার চোখে কোনোদিনই ধরা পড়েনি। কালোর ভেতরে রূপ খুঁজে পাওয়ার চোখ সবার থাকে না রে। আমার দাদারও ছিল না। বৌদির অসম্ভব সুন্দর মনটার খোঁজও তাই দাদা কোনোদিন পায়নি। বৌদি খুব করে চাইতো যেন যেন দাদা এখানে এসে থাকুক। দিনের শেষে গল্প করার একটা মানুষ, কেঁদে হালকা হওয়ার জন্য একটা কাঁধ চাইতো তোর মা। শ্বশুর বাড়িতে সারাদিনের লাঞ্ছনা গঞ্জনা শোনার পর একটা আশ্রয় মেয়েদের খুব দরকার হয়। সেটা ছিল না বৌদির জীবনে। তোর বাবা শুধু সংসারের প্রতি দায়িত্ব পালন করত, কিন্তু তোর মাকে ভালোবাসেনি কখনোই। স্বামী হয়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসার মানুষ হতে পারেনি, কারণ এই বিয়েটা ওর অমতে হয়েছিল। তোর দাদুর দেওয়া যৌতুকের টাকার জন্যই আমার মা আর আমার বাবা বৌদির সাথে দাদার এই বিয়েটা দিয়েছিল। এই সময় হঠাৎ করে আবির্ভাব তোর মায়ের গ্রামের প্রতুলদার। সে বৌদির সাথে গল্প করত, বাড়িতে আসতো। তোর মা একটা কথা বলার মানুষ পেয়ে একটু খুশি হয়েছিল। তোর মায়ের কাছে প্রতুলদার সাথে কথা বলার সময়টা ছিল একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার সময়। প্রতুলদা তোর মায়ের প্রতি আকর্ষিত হয়েছিল। তোর মা প্রতুলদার সেই মুগ্ধ দৃষ্টিটাকে উপভোগ করত। প্রতিটা মানুষের জীবনেই চাহিদা থাকে কারো চোখের মুগ্ধ দৃষ্টিতে সে স্থান পাক। তোর মাও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু তোর বাবার সাথে বিশ্বাসঘাতকতা হয় এমন কোনো ভাবনা বৌদির মনে ছিল না রে। আর সেরকম কাজও বৌদি করেনি। কিন্তু প্রতুলদার মনে অন্য কিছুই ছিল। বিবাহিত 2 সন্তানের বাবা লোকটা তোর মাকে অন্যরকম ভাবেই পেতে চেয়েছিল। তোর মা তাকে প্রত্যাখ্যান করায় সেদিন ভীষণ রেগে যায়। একবার তো বৌদির উপরে জোর খাটানোরও চেষ্টা করেছিল। বৌদি বলেছিল যে সবাইকে সব কিছু জানিয়ে দেবে। নিজের রাজনৈতিক জীবন শেষ হওয়ার ভয় পেয়েছিল প্রতুলদা। সেদিন কি হয়েছিল জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, তোর মা আত্মহত্যা করতে পারে না। জীবনে এইভাবে হেরে যাওয়ার মানুষে ছিল না। তোকে এইভাবে অনিশ্চিতের মুখে ফেলে চলে যাওয়ার মানুষে ছিল না রে। পিসির কথা শুনে চোখ দুটো জ্বালা করছিল অনুভবের, আর সেই সাথে প্রচণ্ড একটা মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। পিসি ওর হাতটা ধরে বলেছিল, তোর মাকে ভুল বুঝিস না। পিসির কথা শেষ হয়ে যাওয়ার পরেও চুপ করে বসেছিল অনুভব। সেই ছোটবেলা থেকে হিসেব না মেলাতে পারা একটা অঙ্কের উত্তর সেদিন যেন হঠাৎ করেই মিলে গেছিল। সেদিন মায়ের ওই দুর্ঘটনাটা হওয়ার পরে কাঁদতে কাঁদতে ঠাকুমার যখন শরীর খারাপ হয়ে গেছিল, প্রতুল মামা ঠাকুমাকে ধরে ঘরে নিয়ে গেলেন। মাসিমা আপনি একটু শুয়ে থাকুন, না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। খুব ভয় লাগছিল অনুভবের, তবু সে আস্তে আস্তে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল।
সারা ঘরটা দুর্ঘটনার স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে ওর মায়ের শরীরের পোড়া চামড়ার টুকরো, পোশাকের টুকরো। কেঁদে ফেলেছিল অনুভব। পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায় সে। প্রতুল মামা। আমাকে একটু মায়ের কাছে নিয়ে চলো না, আমি মাকে দেখবো। সে তো নিয়ে যাবো সোনা, কিন্তু তার আগে যে তোমাকে একটু সাহায্য করতে হবে আমায়। এসো এসো, এখন এসো তো, এইসব জিনিসগুলো একটু পরিষ্কার করে দাও তো বাবু। প্রতুল মামা মেঝেতে পড়ে থাকা অনুভবের মায়ের চামড়ার টুকরো, পোশাকের টুকরোর দিকে নির্দেশ করলেন। অনুভবের মনে হয়েছিল সে যেন এই প্রতুল মামাকে চেনে না। একটা 9 বছরের ছোট ছেলে, যার চোখে তার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সে একবার মাকে দেখার আশায় মায়ের পোড়া চামড়ার টুকরোগুলো জড়ো করছিল। হাসপাতালে তো ছোট বাচ্চাদের ঢুকতে দেয় না, তবে তুমি এই কাজটা করে দিলে আমি তোমায় ঠিক তোমার মায়ের কাছে নিয়ে যাব। অনুভব ঘটনাটা কেবল ওর পিসিকেই কানে কানে বলেছিল। ওর কথা শুনে পিসির মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। পিসি ওর হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, তুই যেন কখনো কাউকে এই কথাটা বলিস না, তাহলে কিন্তু মায়ের মতো তোর বাবাও হারিয়ে যাবে। প্রচন্ড ভয়ে চুপ করে গেছিল অনুভব। পিসির মৃত্যুশয্যায় বসে শুরু হয়েছিল অনুভবের জীবনের একটা নতুন যাত্রা। আজ সেই যাত্রা শেষ হলো। ধীর পায়ে এগিয়ে চলল অনুভব ওর মামার বাড়ির দিকে। কাল রাতেই কিছু খেতে পারিনি, খুব খিদে পেয়েছে ওর। মামার বাড়ি গিয়ে স্নান করে বড় মামির কাছে খেতে চাইল অনুভব। ও সবে খেতে বসেছিল, তখনই ওর দাদা বাড়ি ফিরে এলো। পুলিশ তো তদন্ত করছে, তবে এখন বলল যে ওই পুরনো বাড়িতে একই কানেকশন থেকে অসুরক্ষিতভাবে একাধিক ইলেকট্রিকের তার থাকার ফলে শর্ট সার্কিটে আগুন ধরেছে। প্রতুল মামা নেশার ঘুমের ঘোরে প্রথমটা কিছুই বুঝতে পারেনি, আর পরে বিষাক্ত ধোঁয়াতেই নাকি তার মৃত্যু হয়েছে, আর তারপরে মৃতদেহটা আগুনে পুড়েছে। এর বেশি এখনো কিছুই বলতে পারেনি। অনুভব আগে থেকেই জানতো যে শর্ট সার্কিট হয়েছিল, কারণ ইলেকট্রিকের কাজ যেন অনুভবের পক্ষে বাথরুমের কাছে নড়বড়ে এক্সটেনশন বোর্ড আর একাধিক তারের ভেতর একটু কাঙ্ক্ষিত খুঁত তৈরি করে দিয়ে আসতে খুব একটা অসুবিধে হয়নি। বাবলু, তুই এখন এখানে থেকে যা কদিন, বুঝলি? পুলিশ জিজ্ঞাসাবাদ করবে সবাইকে, তুই না থাকলে আবার বেকার ঝামেলা করতে পারে। অনুভব নিঃশব্দে ঘাড় নাড়ল। আরও প্রায় 2 সপ্তাহ মামার বাড়িতে ছিল অনুভব। সেদিন হঠাৎই বাবা বড় মামাকে ফোন করে বলল 1 সপ্তাহ পরে ওর কলেজের পরীক্ষা শুরু হবে, তাই ওকে বাড়ি পাঠিয়ে দিতে। আজ বিকেলের বাসেই বাড়ি ফিরবে অনুভব। দুপুরে বেশ জমিয়ে খেতে বসেছে ও। বৌদি খাবার বেড়ে দিচ্ছে। অনুভব হঠাৎ খেয়াল করল বৌদির কনুইয়ের কাছে একটা বেশ বড় কালশিটে দাগ। কিছু জিজ্ঞাসা করার আগেই বৌদি রান্নাঘরে চলে গেল। কলপাড়ে হাত ধুতে গিয়ে আবার চোখে পড়ল বৌদির পিঠেও বড় বড় কালশিটে দাগ। বৌদি, তোমার হাতে পিঠে কি হয়েছে বলো তো? বৌদি বাসন মাজছিল। তাড়াতাড়ি আঁচল দিয়ে পিঠটা ঢেকে বলল, ও কিছু না, কিছু না, যাও যাও, তুমি হাত ধুয়ে নাও। ঠিক সেই সময় দাদা খবর আনলো যে আজ বিকেলের বাস ক্যান্সেল হয়ে গেছে, তাই ওকে কাল ভোরের বাসে বাড়ি ফিরতে হবে। সেই মতো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল অনুভব। মাঝরাতে ঘুম ভেঙে গেল ওর। টয়লেটে যাওয়ার জন্য ঘরের বাইরে আসতে চোখে পড়ল দাদা উঠোনের একপাশে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে, অনেকটা চোরের মতো হাবভাব। ওর মনে পড়ল গত কয়েকদিনে ও অনেকবারই দাদাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখেছে। শীতের দিকে প্রতুল মামার এক স্মরণসভা উপলক্ষে আবার অনুভব হাজির হলো মামার বাড়িতে। ওর 2 মামা, 2 মামি, মামাতো দাদা, বৌদি, মামাতো বোন আর বুড়ি দিদিমা ছিল। সেবারে মামা বাড়ি পৌঁছেই জানতে পারল ওর মামাতো দাদা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেই অদ্ভুত মাথা যন্ত্রণাটা আবার শুরু হলো ওর। একদিন দাদাকে ডেকে বোঝালো অনুভব, দাদা, এসব কি শুনছি তোর ব্যাপারে? বৌদি থাকতে তুই আবার অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিস,
আবার বৌদি বাধা দিয়েছে বলে বৌদির গায়ে হাত তুলেছিস? শোন, আমাকে ফালতু জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? আমি কি করব না করব তোর কাছ থেকে জানবো না। সাধু মহারাজ এলেন আমার। দেখ, বৌদি কিন্তু খুব ভালো মেয়ে, তোকে খুব ভালোবাসে। আর তুই অনেক কাজ পড়ে আছে, আমার এত ফালতু কথা শোনার মতো সময় নেই। ওর কথা শেষ করতে না দিয়েই ওখান থেকে উঠে গেল দাদা। মনটা বড্ড খারাপ হয়ে গেল অনুভবের। ওর দাদাকেও খুব ভালোবাসে, সেই তাকেই নিজের হাতে। না না, আর ভাবতে পারল না অনুভব। ভাবল গ্রামের রাস্তা ধরে হেঁটে এলে একটু মাথা যন্ত্রণাটা কমবে। ক্ষেতের ভেতর আলপথ দিয়ে হাঁটছে অনুভব। কোনো পুরুষকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত দেখলে কি যে হয় ওর মনের ভেতর ও নিজেই বুঝতে পারে না। মাথার ভেতর অসহ্য এক যন্ত্রণা হয়। একমাত্র পোড়া মাংসের গন্ধ পেলেই মাথা যন্ত্রণাটা থামে। কিন্তু ওর দাদাকেও কিছুতেই মারতে পারবে না, কিছুতেই না, হোক মাথা যন্ত্রণা। ও বাবলু, বাবলু! অনুভবের চিন্তার জালটা হঠাৎই ছিন্ন হয়ে গেল। রাস্তার উপর দাঁড়িয়ে অজয়দা ডাকছে ওকে, ওর দাদার বন্ধু। অনুভব কাছে যেতেই সে বলল, তোর দাদার ব্যাপার শুনেছিস? ওপর নিচে মাথা নাড়ালো অনুভব। কি কথা তা সে ভালোই বুঝতে পেরেছে। আমরা অনেক বুঝিয়েছি জানিস তো, বলেছি তোর এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ, তুই কি করে এমন করতে পারিস? কোনো কিছু লাভ হয়নি ভাই। মেয়েটা কে জানো? আরে আমাদেরই গ্রামের। আমাকে বাড়িটা একটু দেখিও তো। দূর থেকে দাঁড়িয়ে মেয়েটির বাড়ি যখন দেখছিল অনুভব, তখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে। একটু পরেই নিকষ অন্ধকার গ্রাস করে নেবে বিশ্ব চরাচরকে। অনুভবের মনের ভেতরেও একটা শাপদ আস্তে আস্তে ওর চেতনাকে গ্রাস করতে চলেছে। ওর যুক্তি বুদ্ধি সবটা আস্তে আস্তে দখল করে নিচ্ছে সে। আর সেই সাথে সেই অদ্ভুত মাথা যন্ত্রণাটা। মামার বাড়ি পৌঁছে দেখে সেখানে কিছু ঝামেলা হচ্ছে। বড় মামিমা বৌদির উপর চিৎকার করছে। কেমন মেয়ে মানুষ গো তুমি, হ্যাঁ? স্বামীকে বেঁধে রাখতে জানো না, এখন আবার নাকি কান্না কাঁদছো। কি হবে ওই রূপের গুমর নিয়ে যদি স্বামীকেই ধরে রাখতে না পারো? অনুভবের কেন যেন নিজের মায়ের মুখটা মনে পড়ে গেল। ওর মা কালো ছিল, বৌদি খুব ফর্সা, কিন্তু বৌদির কান্না ভেজা চোখ মুখ অবিকল যেন ওর মায়ের মতোই মনে হলো। কাঁদলে বোধহয় ফর্সা কালো সবাইকে একই রকম দেখতে লাগে। অনুভব চুপচাপ দোতলায় উঠে গেল। একবার দিদিমার ঘরে উঁকি দিয়ে দেখল বুড়ি ঘুমোচ্ছে। এখন একদম বাচ্চাদের মতো হয়ে গেছে দিদিমা। বড় নাতিকে খুব ভালোবাসে, মাঝে মাঝেই দাদার হাতে খাওয়ার জন্য ভীষণ বায়না করে। হায় রে দিদিমা, যদি জানতো তার আদরের বড় নাতি কি করছে। বিছানায় শুয়ে ছটফট করছে অনুভব, কিছুতেই ঘুম আসছে না। ওর চোখের সামনে কয়েকটা দৃশ্য যেন ভাসছে। রান্নাঘরের মেঝে জুড়ে ছড়িয়ে থাকা মায়ের পোড়া চামড়া, প্রতুল মামা ওকে দিয়ে সেগুলো পরিষ্কার করাচ্ছে। উহ, আর ভাবতে পারল না অনুভব। এই শীতের রাতেও সারা শরীর ঘেমে উঠেছে। জল খেতে হবে। সিঁড়ি দিয়ে নামার মুখে কারোর গলার আওয়াজ শুনে থেমে গেল। দাদা কথা বলছে, কান খাড়া করে শোনে অনুভব। শোনো, কাল বাড়ির সবাই যাত্রা দেখতে যাবে, বুঝলে? আমিও যাব ওদের সাথে। তুমি পুকুর পাড়ে পৌঁছে একটা ফোন করবে আমায়। আমি সবার নজর এড়িয়ে ঠিক চলে আসব। পুকুর পাড়টা অন্ধকার, তুমি ওইখানেই থেকো, কেউ দেখতে পাবে না। ফোনের অপর প্রান্তের মানুষটা কিছু বলায় দাদা বলল, ডিভোর্স দেবে না তো কি হয়েছে? হ্যাঁ, এবার দেখ কেমন লাগে। অনেক দূরে চলে যাব আমরা, বুঝলে? কেউ খুঁজেই পাবে না। আবার ও প্রান্তের কিছু কথা। তারপর দাদা বলে, আরে বাবা, তোমায় অত ভাবতে হবে না। আমি ওর সব গয়নাগাটি লুকিয়ে নিয়েছি। কাল সকালেই পৌঁছে দেব তোমার কাছে, ঠিক আছে? নিঃশব্দে নিজের ঘরে চলে এলো অনুভব। ওর মাথার ভেতরে সরীসৃপটা অস্থির হয়ে উঠেছে। মাথা যন্ত্রণা থামাতে ওর এখন একটাই জিনিস দরকার, পোড়া মাংসের গন্ধ। সকালবেলা থেকেই মামার বাড়ির আবহাওয়া বেশ গম্ভীর।
অবশ্য দাদার ঘটনাটা জানাজানি হওয়ার পর থেকে এরকম গম্ভীর পরিস্থিতি থাকে। অনুভব আর ওর দাদা দুজনেই নিজেদের স্বার্থে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করছে। গ্রামে যাত্রা এসেছে। শহরে এই জিনিসটার আর তেমন কদর না থাকলেও গ্রামে এখনো যথেষ্ট কদর আছে। অনুভব সবাইকে অনেক অনুরোধ করে রাজি করায় যাত্রায় যাওয়ার জন্য। আশপাশের বাড়ির সবাই যাচ্ছে, তাই ওরাও রাজি হয়ে যায়। এক সময় সেই দীর্ঘ প্রতীক্ষার পর নেমে আসে সন্ধ্যার অন্ধকার। সবাই চলে যাত্রা দেখতে। কেবল দিদিমাকে দেখাশুনো করার মেয়ে শিউলি থেকে গেল। ও দিদিমাকে খাইয়ে তারপর যাবে যাত্রা দেখতে। যাত্রা শুরু হয়ে গেছে। সবাই হাঁ করে দেখছে। অনুভব সুযোগ বুঝে বেরিয়ে এলো। এখন ওর গন্তব্য পুকুর পাড়। দ্রুত পা চালায় অনুভব। হ্যাঁ, ওই তো সে দাঁড়িয়ে আছে। কানে ফোন, নিশ্চয়ই দাদাকে ফোন করছে। হাতে বেশি সময় নেই। অন্ধকারের মধ্যে চুপি চুপি এগিয়ে যায় অনুভব। ওর পেছনে গিয়ে দাঁড়ায়। মেয়েটা ফোনটা রাখতেই অনুভব হাতের 4 সেলের টর্চটা তুলে ধরে আর তারপর সজোরে আঘাত বসিয়ে দেয় মেয়েটার মাথায়। মেয়েটার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে। মেয়েটার কাঁধের ব্যাগে যে বৌদির গয়না আছে সেটা জানে অনুভব। ওটা নিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রাখল সে। তারপর কিছুটা দূরে যাত্রার মাঠের রাস্তার দিকে গিয়ে লুকিয়ে থাকল। একটু পরেই দেখল দাদা হন্তদন্ত হয়ে আসছে। ওকে পেরিয়ে যাওয়ার পরেই অনুভব পেছন থেকে ডাকল, দাদা, এই দাদা। চমকে ফিরে তাকালো ওর দাদা। তুই এখানে কি করছিস? আরে কখন থেকে তোকে ডাকছি, তুই শুনতেই পাচ্ছিস না? দিদিমা আজ আবার বায়না ধরেছে, তোর হাতে ছাড়া আর কারোর হাতে খাবে না। চল চল চল, গিয়ে একটু খাইয়ে দিয়ে আয়। প্রচন্ড বিরক্ত হলেও মুখে প্রকাশ করল না দাদা। এখন তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, সে না হয় 10-15 মিনিটের কাজ, সেরে চলে আসবে। চল। এগিয়ে গেল ওরা দুজন। মনে মনে হেসে ওঠে অনুভব। ও জানে দিদিমার কাছে তার বড় নাতির ছোটবেলার গল্প বেশি বেশি করে মনে করালে দিদিমা সেদিনই বড় নাতির হাতে খাওয়ার জন্য বায়না ধরে। তাই আজ অনুভব সারাদিন দিদিমার কাছে তার দাদার ছোটবেলার গল্প শুনতে চেয়েছে। দিদিমা বর্তমানে সব কথা ভুলে গেলেও অতীতের প্রায় সবকিছুই মনে আছে। ওরা মামা বাড়ি পৌঁছতেই দাদা শিউলিকে ডাকল। শিউলি, আচ্ছা বাবলু, তুই এক কাজ কর, তুই যা, বুঝলি? আমি ঠাকুমাকে খাইয়ে দাইয়ে আবার যাচ্ছি। ঠিক আছে, আমি গেলাম তাহলে। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে রইল অনুভব। আশপাশের বাড়ি থেকে বেশিরভাগ লোকই যাত্রা দেখতে গেছে। 2-1 যাদের সামনে স্কুল কলেজের পরীক্ষা, তারা বাড়িতেই আছে। শিউলি বেরিয়ে গেল। অনুভব আবার মামার বাড়ির ভেতর ঢুকল। দাদা রান্নাঘরে। উঠোনের এক পাশে রান্না ও খাওয়ার ঘর আর অন্য পাশে মূল বাড়িটা। দরজার দিকে পেছন করে দাদা খাবার গোছাচ্ছে। অনুভব হাতের 4 সেলের টর্চটা নিয়ে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল। তারপর পেছন থেকে ডাকলো, দাদা। দাদা ঘুরতেই সজোরে মাথা লক্ষ্য করে চালিয়ে দিল টর্চটা। পরপর 2বার আচমকা আঘাত থেকে অন্যমনস্ক দাদা বাঁচাতে পারল না নিজেকে। অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। অনুভব আর দেরি করল না। স্টোভ জ্বালানোর জন্য মজুত রাখা কেরোসিন তেল দাদা সারা গায়ে আর চারিদিকে সাবধানে ছড়িয়ে দিল, যাতে নিজের গায়ে একটুও না লাগে। তারপর দেশলাই কাঠি জ্বালাতে 3 সেকেন্ড, আর সেখান থেকে আবার যাত্রার মাঠে পৌঁছতে লাগলো 5 মিনিট। তার 5 মিনিট পরেই 2-1 এসে বড় মামার কানে কানে কিছু বলতেই, কি আগুন, সে কি? বড় মামা চমকে উঠলেন। আশপাশের সবাই চঞ্চল হয়ে উঠল। হুড়োহুড়ি করে সবাই মামার বাড়ির দিকে ছুটল। পাড়ার কিছু ছেলে ছোকরা জড়ো হয়ে জল দিয়ে আগুন নিভিয়েছে। দাদার চিৎকার শুনেই ওরা বেরিয়ে এসেছিল। অনুভব জানত এমনটাই হবে। আগুনে পোড়ার জ্বালায় দাদার জ্ঞান ফিরে আসবে। সবার আগে ও নিজেই ঢোকে পোড়া রান্নাঘরে। প্রাণ ভরে শ্বাস নিল অনুভব। সেই পোড়া মাংসের গন্ধ। উহ, এতদিনে আবার মাথা যন্ত্রণাটা থামল।
দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। সুযোগ বুঝে সেই গয়নার ব্যাগ ঝোপ থেকে নিয়ে এসে বৌদির আলমারিতে রেখে দিয়েছিল অনুভব। দাদা আত্মহত্যা করেছে এটাই সবাই মেনে নিল। সেই মেয়েটিও পুলিশের তদন্তের সময় যথেষ্ট হেনস্থার শিকার হল। তবে গয়নার কথা সে সযত্নে এড়িয়ে গেছিল, আর কে যে তার মাথায় বাড়ি মেরেছিল সেটা আর জানা যায়নি। তবে বৌদির কান্না অনুভবের মনের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। দাদার মৃতদেহ দেখে বৌদি জ্ঞান হারিয়েছিল কয়েকবার। ঘরের দাওয়ায় উদাস হয়ে বসেছিল অনুভব। ঘরের ভেতর থেকে বৌদির বুক ফাটা চিৎকার ভেসে আসছে। অনুভব সহ্য করতে পারছিল না সেই কান্না, কিন্তু ওই বা কি করত? ও নিজেও যে নিরুপায়। গ্রামে শীতের সন্ধ্যার ঘন কুয়াশার মতো ওর চেতনা আচ্ছন্ন হয়ে যাচ্ছিল, আর সেই সাথে অদ্ভুত অবসন্নতা ঘিরে ধরছিল ওকে, যেন বেঁচে থাকার সব উদ্দেশ্য শেষ হয়ে গেছে। না, ওকে চলে যেতে হবে এখান থেকে। আর কোনোদিনই মামার বাড়িতে আসতে পারবে না ও। পরবর্তী কয়েকটা বছর একঘেয়েমির মধ্যেই কেটে যাচ্ছিল অনুভবের। কেবল সবসময় একটা গভীর ক্লান্তি ভাব ও শরীর আর মনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। জীবনে বেঁচে থাকার যেন আর কোনো উদ্দেশ্যই খুঁজে পায় না অনুভব। কলেজটা পাশ করার পরেই বাবা বলে দিল যে আর ওর খরচ চালাতে পারবে না। বাধ্য হয়ে একটা চাকরি জোগাড় করতে হলো অনুভবকে। গ্র্যাজুয়েশনের পরীক্ষার রেজাল্ট ভালোই ছিল, একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরিও পেয়ে গেল অনুভব। কাজটা ওর মনোমতো ছিল না, খুব খাটতো সে, কিন্তু তেমন কোনো প্রমোশন পেত না। ইন্ট্রোভার্ট ছিল অনুভব, মানুষের সাথে বেশি কথা বলতে মিশতে ভালো লাগতো না ওর। মিশতে ভয়ও পেত, আবার কার জীবনে কি ঘটনা জেনে যাবে আর মাথার ভেতর সেই অদ্ভুত যন্ত্রণাটা শুরু হয়ে যাবে। ওরই অতিরিক্ত চুপচাপ স্বভাবের জন্যই অফিসের বস ওকে একেবারেই পছন্দ করতেন না। কলিগরাও ওকে নিয়ে হাসাহাসি করত। একদিন যেমন ওয়াশরুমে ঢুকতে গিয়ে অনুভব শুনল জয়ন্ত আকাশকে বলছে, এই অনুভবের প্রবলেমটা কি বলতো? সারাক্ষণ কেমন একটা হাঁ করে থাকে। আরে ছাড় তো, ওটা একটা নেলা খ্যাপা। দাঁড়া, একদিন ওর ঘাড় ভেঙে খাবো। অনুভব ভেতরে ঢুকতেই ওরা চুপ করে গেল। ওর থেকে কয়েক মাসের সিনিয়র রাহুল যেন বসের নয়নের মণি। রাহুলের কর্মদক্ষতাকে একেবারে অস্বীকার করে না অনুভব, তবে ওর প্রধান ক্ষমতা হল ওর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও অসাধারণ তোষামোদী ক্ষমতা। দেখতে দেখতে রাহুল 2 বার প্রমোশন পেয়ে গেল, আর অনুভব সেই একই জায়গায় পড়ে রয়েছে। সমবয়সী হওয়ার জন্য রাহুলের সাথে অনুভবের বেশ ভালোই কথা হয়। বেশিরভাগ দিনই অনুভবের ঘাড় ভেঙে রাহুল ব্রেকফাস্ট সারে আর অনুভবকে এক গাদা জ্ঞান দেয়, কি কি করলে অনুভবের প্রমোশন হতে পারে। এই সবই অনুভব চুপচাপ শোনে। অফিসের বেশ কয়েকজনের মতো অনুভবও জানে যে রাহুল বসের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। বসও বোধহয় জানেন অফিসের এমপ্লয়ীদের কার কেমন প্রমোশন হবে তা রাহুলের সাথে আলোচনা করেই বস ঠিক করেন। রাহুলকে পরবর্তীতে ওনার চেয়ারে বসানোর যোগ্য করে তুলছেন আর কি। নিজের পকেটের টাকা খরচ করে রাহুলকে লাঞ্চে টিফিনে নানান জিনিস খাইয়েও প্রমোশনটা কিছুতেই হচ্ছে না অনুভবের। সেদিনটা অনুভবের জন্মদিন ছিল। বাকি দিনগুলোর থেকে কোনো রকম আলাদা ছিল না দিনটা। কেবল মায়ের কথা খুব মনে পড়ছিল। ওর মা ওই দিন পায়েস বানাতো, তারপর সেই ঘন দুধের চাপ চাপ পায়েস নিজের হাতে খাইয়ে দিত। ওর সৎমা ওকে পায়েস বানিয়ে দেয়, কিন্তু মায়ের হাতের পায়েসে যেমন সুন্দর একটা গন্ধ থাকতো সেটা এটায় থাকে না। সেদিন ওর অফিস যেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটা জরুরি মিটিং থাকার কারণে যেতে হয়েছিল। আর অফিসে পৌঁছতেই সবাই চেপে ধরল ট্রিট দেওয়ার জন্য। অনুভবের মাথাটা গরম হয়ে গেল। এতগুলো লোকের খাওয়ার ব্যবস্থা করা, তাদের ড্রিঙ্কের ব্যবস্থা করা, মাইনের অর্ধেক টাকাই তো খরচ হয়ে যাবে ওর। কিন্তু কি আর করা যাবে, সন্ধেবেলা সবাইকে নিজের বাড়ি আসার আমন্ত্রণ জানিয়ে দিল অনুভব। রাত পর্যন্ত হই হুল্লোড় চলল অনুভবের বাড়িতে। রাহুল এত নেশা করেছিল যে উঠে বাড়ি যাওয়ার অবস্থায় ছিল না। সবাই চলে গেলেও রাহুল সেই রাতটা অনুভবের বাড়িতেই থেকে গেল। সারা রাত ধরে নেশার ঘোরে কত কথা বলে গেছে তার কোনো হিসেব নেই। অনুভব তার স্বভাব মতোই রাহুলের সব কথা চুপচাপ বসে শুনছিল।
ভোরের দিকে রাহুল ঘুমিয়ে পড়ল। অনুভব ওর এই অবসন্নতার কারণ বুঝতে পারে না। কত ওষুধ খেল, কিন্তু কিছুই লাভ হয়নি। জীবনে কোনো বৈচিত্র্যই নেই। ওই বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, মাস গেলে একটা মোটামুটি চলে যাওয়া গোছের মাইনে, সন্ধ্যের পর বাবার মদের বোতল খুলে বসা, সৎমা আর ওর একটা ঠান্ডা মেরে যাওয়া সম্পর্ক, এভাবেই কাটছিল দিনগুলো। ওদের অফিসে 3 জন মানুষ ছিল আলোচনার বিষয়। প্রথম জন অবশ্যই বস, দ্বিতীয় জন রাহুল, তৃতীয় জন শ্রীতমা। শ্রীতমা চোখ ঝলসানো সুন্দরী, যে কোনো পুরুষের ওকে দেখেই প্রেমে পড়ে যাওয়া খুবই স্বাভাবিক। মেয়েটা কাজকর্ম ভালোই করে, বোর্ড মিটিংয়ে ভালো ভালো প্ল্যানিং দেয়, কিন্তু কেন যে মেয়েটার যোগ্যতা অনুযায়ী প্রমোশন হচ্ছে না এটা বোঝা যায় না। অনুভব লক্ষ্য করেছে যে মেয়েটা সবসময় রাহুলের সঙ্গ এড়িয়ে যায়, তাই হয়তো প্রমোশনটা আটকে যায়। কারণ এসব সিদ্ধান্ত তো বস রাহুলের উপরেই ছেড়ে দিয়েছেন। আর 5টা দিনের মতো সেদিনও অনুভব সারাদিন বসের নানান ঝাড় খেয়ে, রাহুলকে নিজের টাকা খরচ করে লাঞ্চ খাইয়ে, সন্ধেবেলা ক্লান্ত দেহে অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে সবে হাঁটা শুরু করেছিল। ওদের অফিসের চারপাশটা একটু ফাঁকা, নিরিবিলি। চারিদিকে প্রচুর তৈরি হওয়া বিল্ডিং ও স্কুল রয়েছে। দিনের বেলাটা একরকম, কিন্তু সন্ধ্যার পর থেকেই এই আধো অন্ধকারে গড়ে ওঠা বিল্ডিংগুলোকে এক একটা দৈত্যের মতো লাগে। রাস্তার আলোটা কম হলেও ডান দিকে গলির মুখে যে দুজনকে অনুভব দেখতে পেল, তাদের চিনতে ভুল হল না। শ্রীতমা আর রাহুল বেশ ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে। অনুভব নিজেকে আড়াল করে ওদের যতটা পারা যায় কাছে গিয়ে পৌঁছল। ওরা কি কথা বলছে শুনতেই হবে ওকে। ওখানে দাঁড়িয়ে ও হালকা হালকা ওদের কথা শুনতে পাচ্ছিল। ওরা প্রেমালাপে বিভোর হয়ে আছে। ওদের কথা শুনে বোঝা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই প্রেমটা চলছে। দুজনেই একে অপরকে বারবার সাবধান করে দিচ্ছে যাতে অফিসের কেউ ওদের ব্যাপারটা জানতে না পারে। অনুভবের চোখ মুখ গরম হয়ে উঠল। এই রাহুলই বিগত কয়েক বছর ধরে বসের মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে, আর এখানে শ্রীতমার সাথে ওরা দুজন একসাথে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে পরের মাসে। আবার মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেল অনুভবের। সেই সঙ্গে শরীরে ও মনে একটা দারুণ অজানা এনার্জি পেতে শুরু করলো। এতদিন ধরে যে কাজ ও বারবার অভ্যেস করে এসেছে, তারই আবার হাতে কলমে ওর দক্ষতা পরীক্ষা করার সময় এসে গেছে। মাঝের কটা দিন দ্রুত কেটে গেল। ওরা দুজনেই 15 তারিখ 4 দিনের ছুটি নিয়েছে ভিন্ন কারণে। কেবল অনুভব জানে আসল কারণটা কি। 14 তারিখ ছিল রোববার। অনুভব বিশেষ প্রয়োজনে রাহুলের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তখন প্রায় বেলা 1টা বাজে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে অনুভবকে দেখে অবাক হয়ে গেল রাহুল। কি ব্যাপার, তুই এখানে? তোর সাথে একটু দরকার আছে। আয় আয়, ভেতরে আয়। রাহুল এই বাড়িটায় একাই ভাড়া থাকে। সে অনুভবকে দেখে বেশ অবাকই হয়েছে। সোফায় বসে বলল, হ্যাঁ বল, কি বলবি? ভাই, আমার ওই প্রমোশনটা একটু দেখ না, যদি মানে। আরে তুই এই কথা বলতে এখানে এসেছিস? তখনই রাহুলের ফোনটা বেজে উঠল। রাহুল ফোনটা ধরে ব্যালকনিতে চলে গেল। অনুভব ওর ব্যাগ থেকে একটা মার্কার পেন বের করলো। তারপর একটা সাদা কাগজ বের করে পেনটা দিয়ে হাতের কাগজটাকে কালির আঁচড়ে কালো করতে লাগলো। দেখতে দেখতে সাদা পাতাটা ঘন কালো পাতায় পরিণত হলো। এমন সময় রাহুল ঘরে ঢুকে ওকে বলে, হ্যাঁ তারপর কি যেন বলছিলি? তোর প্রমোশন না? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, বুঝলি? তুই একটু বস, বরং প্রথমবার এলি আমার বাড়ি, আমি একটু কফি করে নিয়ে আসি তোর জন্য। উঠে রান্নাঘরে যায় রাহুল। অনুভব চারদিকটা দেখতে থাকে। বাড়িটা দোতলা। দোতলাটা বন্ধই থাকে। বাড়ির মালিক মাঝে মাঝে 2-1 দিনের জন্য আসে। একতলায় থাকে রাহুল। অনুভব বসে আছে ড্রয়িং কাম ডাইনিং রুমে। সামনেই ওপেন কিচেন। জায়গাটা বেশ ছোট। ঘরের এক কোনায় জড়ো করে রাখা আছে পুরনো খবরের কাগজ। রাহুল ফিরে আসে, হাতে একটা কফির মগ।
অনুভবকে সেটা দিতেই অনুভব বলে, তুই খাবি না? না, আসলে আমাকে একটু বেরোতে হবে, বুঝলি। তুইও বসে যা, কফি টফি খা, আমি তোকে ড্রপ করে দেবো। ততক্ষণ বরং আমি স্নানটা সেরে আসি চট করে। অনুভব নিঃশব্দে সম্মতি জানায়। এরকম কিছু একটা সুযোগেরই অপেক্ষা করছিল সে। এবার ব্যাগ থেকে আরো অনেক কাগজ বের করলো অনুভব। তারই সাথে বের করলো একটা বড় আতশ কাঁচ। ওভেনের পাশেই বড় জানলাটা দিয়ে দুপুরের উত্তপ্ত রোদ রান্নাঘরের মেঝেতে এসে পড়েছে। অনুভব এবার সেই রোদের ভেতর সেই কালো রং করা কাগজটা রাখে, আর তার চারপাশে হালকাভাবে বাকি কাগজগুলো মুড়ে রেখে দেয়। খবরের কাগজের বান্ডিলটা পাশেই এনে রাখে। তারপর রান্নাঘরেরই কিছু বাসনের সাহায্যে আতশ কাঁচটাকে সঠিক অ্যাঙ্গেলে বসায়। জ্বলন্ত সূর্য যেন একটা সাদা টিপের আকৃতিতে কালো কাগজটার উপর ঠিকরে পড়ছে। অনুভব দ্রুত রান্নাঘরে রাখা ছুরিটা তুলে নেয়। তারপর সিলিন্ডারের পাইপের গায়ে ছুরির তীক্ষ্ণ ফলাটা দিয়ে দুটো গর্ত করে দেয় এবং সিলিন্ডারের নবটা ঘুরিয়ে অন করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই হালকা হালকা গ্যাসের গন্ধ নাকে আসে ওর। ওদিকে সূর্যের উত্তপ্ত কিরণ ও আতশ কাঁচের যুগলবন্দিতে কালো কাগজটার গায়ে একটা পোড়া ছিদ্র তৈরি হয়েছে। ততক্ষণে অনুভব জানলাটা বন্ধ করে দেয়। কাগজের ছিদ্রটা ক্রমশ বড় হচ্ছে ও ধোঁয়া বেরোতে শুরু করেছে। ও নিজের ব্যাগটা তুলে নিয়ে যতটা সম্ভব দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তার মোড়ের চায়ের দোকানে গিয়ে এক কাপ চা দিতে বলল অনুভব। প্রচন্ড উত্তেজনায় সারা শরীর ঘেমে উঠেছে। ঠিক 10 মিনিটের মাথায় একটা প্রচন্ড শব্দ হয়। রাস্তার বাকি মানুষদের সাথে অনুভব তাকায় শব্দের উৎসের দিকে। রাহুলের বাড়ির জানলার কাঁচ ভেঙে গেছে। গলগল করে জমাট কালো ধোঁয়া বেরিয়ে আসছে। লোকজনের হইচই শুরু হয়ে গেছে। কেউ একজন ফোন করলো দমকলে। ভয়াবহভাবে আগুন জ্বলছে। অল্প সময়ে দমকল পুলিশ পৌঁছে যায়। তাদের চেষ্টায় একসময় আগুন নেভে। উদ্ধারকারী বাহিনী পোড়া বাড়ির ভেতর প্রবেশ করেছে। ভিড়ের একদম সামনের দিকে একটা দারুণ উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে অনুভব। কিছুক্ষণ পরেই রাহুলের আধপোড়া মৃতদেহটা স্ট্রেচারে করে তুলে বেরিয়ে আসে উদ্ধারকারী দল। অনুভবের সামনে দিয়ে দেহটা নিয়ে যায়। আবার সেই পোড়া মাংসের গন্ধ। আরাম লাগছে ওর, অদ্ভুত আরাম। ঠোঁটের কোণে একটা নিষ্ঠুর হাসি খেলে গেল অনুভবের। বেচারা রাহুল, ও জানতেও পারল না কেন ওকে এড়িয়ে চলা মেয়ে শ্রীতমা নিজে থেকে যেচে গিয়ে ওকে প্রেম নিবেদন করল। অনুভবই ওকে পরামর্শটা দিয়েছিল। প্রমোশন যদি পেতে চাও তাহলে রাহুলকে হাত করো, ওকে প্রেমের ফাঁদে ফেলো। শ্রীতমা প্রথমে রাজি হয়নি, বলেছিল, কিন্তু রাহুল দা তো আমাদের বসের মেয়ের সাথে। আরে ছাড়ো তো, বসের মেয়ের সাথেও রিলেশনশিপে আছে কেবলমাত্র ওই কোম্পানির উত্তরাধিকার পাওয়ার জন্য। না হলে ওরকম বদমেজাজি সাইকো মেয়ের সাথে কে থাকে? আরে রেগে গেলে চড় থাপ্পড় মারতে দ্বিধা করে না, রাস্তায় ঘাটে লোকজনের সামনে সিন ক্রিয়েট করে। বসও বুঝে গেছেন কোনো সুস্থ মাথার ছেলের পক্ষে ওনার মেয়ের সাথে থাকা সম্ভব নয়। এর আগেও 2-3টে রিলেশন ছিল মেয়েটার, কোনোটাই 3-4 মাসের বেশি টেকেনি। তাই বসও একরকম রাহুলকে ধরে রাখার চেষ্টা করছেন। শ্রীতমাকে কথা শেষ করতে না দিয়েই অনুভব ঠিক সেটাই বলল যেটা ওকে জন্মদিনের রাতে রাহুল নেশার ঘুরে বলেছিল। আর এটা শুনে শ্রীতমা সহজেই রাজি হয়ে যায়। আবার সেই অদ্ভুত অবসন্নতা গ্রাস করছে অনুভবকে। হঠাৎই ওর ফোন বেজে ওঠে। তিন্নি, ওর পিসির মেয়ে, ফোন করেছে। ও ফোনটা রিসিভ করতেই, হ্যাঁ তিন্নি বল। ওপাশ থেকে তিন্নির গলা শোনা গেল, হ্যালো দাদা ভাই, তোকে অভ্রের কথা বলেছিলাম না, আমার বয়ফ্রেন্ড। জানিস আমি নিজের চোখে ওকে পর 2 দিন অন্য একটা মেয়ের হাত ধরে ঘুরতে দেখেছি। মেয়েটাকে জিজ্ঞাসা করতে আমাকে এক গাদা মিথ্যে কথা বলছে। মুহূর্তে শরীরটা চনমন করে ওঠে অনুভবের। কাঁদিস না তিন্নি, আমি এক্ষুনি আসছি তোর বাড়ি। কিচ্ছু চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব।
এতক্ষণ আপনি শুনছিলেন অংশুলা ব্যানার্জির কাহিনী দহন ঘ্রাণ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পটি আমরা নিয়েছি পলান্ন প্রকাশনীর গল্প মেলা 2020 বইটি থেকে। রেডিও মিলন 90.4 FM এর পক্ষ থেকে লেখিকা অংশুলা ব্যানার্জিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। মায়ের চরিত্রে দেবরূপা, পিসির ভূমিকায় রীতি, প্রতুল মামার চরিত্রে দীপক, ঠাকুমা এবং শ্রীতমার চরিত্রে সঙ্গীতা, বৌদির চরিত্রে শ্রোতা, অনুভবের ভূমিকায় অপূর্ব এবং অন্যান্য চরিত্রে সায়ন, গল্প পাঠে অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।